আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বলে ঘরে ঢুকে দরজা চাপালো শ্রাবণী। শশী মেয়ের মনের খবর বুঝলো, তাই সে বেশি ঘাটল না। সময় এগিয়ে চলল নিজের মতো করে। রাত বাড়ল হাঁটি হাঁটি পায়ে। অতপর পুনরায় আকাশ বাতাস কাঁপিয়ে দিল গগন বিদারী শব্দের আর্তনাদে। ধুম বিকট শব্দের বিস্ফোরণটি ঘটা মাত্রই প্রগাঢ় নিশির পক্ষ ভেদ করে আবারও প্রকাণ্ড অনলের বিভীষিকা দৃশ্যমান হলো গগনে। শুরু হলো মুহূর্ত গোলা বর্ষণ। আওয়াজের তীব্রতা এত যে কান পাতা দেয়। শ্রাবণী অভির কথা ভেবে চিন্তায় দিশেহারা। অতিরিক্ত টেনশনে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো কুটকুট করে। দেখতে দেখতে রাত বাড়তে লাগলো। ঘড়ি কাটা ছুঁয়ে গেল মধ্যরাত্রির ঘর। সেই সাথে বাড়তে থাকলো গোলাগুলির শব্দ। ওদিকে বিছানার চাদর খামচে ধরে প্রমোদ গুণে চলল শ্রাবণী। চোখের পাতায় ভর করল দুশ্চিন্তার ভয়াল ছায়া। অন্তর দাপিয়ে বেড়ালো মানুষটার খোঁজ জানার আশায়। বুকের মাঝে দৌড়ে ছুটে চলা হৃদযন্ত্রের প্রতিটা স্পন্দন ডুকরে ডুকরে কাঁদতে থাকলো। চোখের কান্নিস ভাসছিল নোনা জলের স্রোতে। মনে ব্যাকুলতা সীমা ছাড়িয়ে যাচ্ছিল গুণোত্তর হারে। মন ডেকে ডেকে বলতে থাকলো, এই মুহূর্তে মানুষটাকে বাঁচাতে তাকে প্রয়োজন। কারণ একজন স্ত্রী পারবে মৃত্যুর নিষ্ঠুর ছায়া থেকে স্বামীকে বাঁচাতে, আর কেউ নয়। রাত যখন প্রায় 3:25 বাজে, মনের তাড়নায় বিছানা ছেড়ে উঠে পড়ে শ্রাবণী। টেবিলে রাখা ফোনের বাটন চেপে সময় দেখে নেয়। দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখে বাবা মায়ের ঘরের দরজাটা ভেতর থেকে চাপানো। এই সুযোগ কাজে লাগে সে, আর এক মুহূর্ত বিলম্ব করে না। ওনা খুঁজে গায়ে মাথায় পেয়েছে বাইরে বেরোনোর উদ্যোগ নেয়। দরজায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানে সে। এত রাতে বাইরে বেরোনোর কথা ভেবে অস্থিরতায় মস্তিষ্ক অচল হয়ে আসছে। তবু বুকের মাঝে সাহস যোগায়। দুহাতের আঙ্গুলে দুটো মুঠো পাকিয়ে শক্ত করে ধরে। সেদিনও ভোরবেলায় বাইরে বেরোতে সে ভয় পাচ্ছিল, কিন্তু আজ যেন কোনো এক জাদু বলে তার সমস্ত ভয় শূন্যে বিলীন হয়ে গেছে। প্রিয় মানুষটার চিন্তায় শ্রাবণী আর এক মুহূর্ত ভাবে না। নিঃশব্দে দরজা খিল খুলে চুপিসারে পা বাড়ায় অজানায়। আধারে নিমজ্জিত ঘন জঙ্গলে তখন দুপক্ষের মধ্যে চলছে কানামাছি ভোভো খেলা। আধারের চাদরে আড়ালে লুকিয়ে গোপনে হামলা করছে দুপক্ষেও একে অপরকে। রাত বাড়ার সাথে সাথে জমে উঠেছে সেই মরণ খেলা। কখনো কখনো মনে হচ্ছে সম্রাট মহাপাত্রের জালে ধরা পড়বে দুধের অফিসার এসিপি ও বিজ্ঞান বস। আবার কখনো মনে হচ্ছে এসিপির ফাঁদে আটকা পড়বে তুফানগঞ্জের ত্রাস সম্রাট মহাপাত্র আর তার দলবল। অভি তার এতদিনের অভিজ্ঞতাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে দারুণভাবে চেকমেট দিচ্ছে সম্রাটকে। চোখের পলকে অবার্থ নিশানায় বিছিয়ে যাচ্ছে অপরপক্ষে শত শত লাশ। যখন নিজের পতনের সন্নিকটে বুঝতে পারল ভয়ঙ্কর হার সহন করতে না পেরে ক্ষেপে উঠল সম্রাট মহাপাত্র। তারপর বোম ছুঁড়ে জ্বালালো আগুনে লেলিহান শিখা। অতপর এলো পাথারি গুলি ছুঁল রাইফেল তুলে। চোখের নিমেষেই পরিস্থিতি বদলে দিয়ে জয়ের হাসি হাসল। গুলির আঘাতে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অমিত কাঁধে গুলি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। অভি অমিতের অবস্থা দেখে বিহ্বল হয়ে পড়ল উত্তেজনায়। বাপি আর অন্যান্য কয়েকজন সহকর্মীদের তৎক্ষণাৎ অর্ডার দিল তাকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যেতে। বাপি একবার অভির দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়ে অমিতকে নিয়ে ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। অগ্নি সংযোজক বিস্ফোরণের তাণ্ডবে গোটা জঙ্গলে দাউ দাউ করে চলছে। কুণ্ডলি পাকানো ঘন কালো আধারের আড়ালে সবকিছু স্পষ্ট। অগণতি সহযোদ্ধাদের আহত শরীর, প্রাণপ্রিয় বন্ধুর রক্তাক্ত চেহারা, সবকিছু মিলিয়ে অসম্ভব ক্রোধের তেজ বেরিয়ে এলো অভির ওই রক্তিম চক্ষু জোড়া দিয়ে। কপালের জমা ঘামটুকু মুছে দুপায়ে বুটের ফাঁক থেকে বার করলো ধারালো বো নাইফ। খ্যাপা বাঘের মতো গর্জে উঠে ছুটে চলো বিলীন হলো আধারে। খ্যাচ খ্যাচ ধারালো চুরির ধারটা আচমকা গলার নলি ছুঁয়ে যেতে আহ করে শুধু একটা মৃদু আর্তনাদ হলো, তারপর লুটিয়ে পড়ল মাটিতে। অভি অগ্রসর হলো গাঢ় আধারে। আবারও ছুরি চালালো কারো নিকটস্থ সন্ত্রাসীর বক্ষ পাজর লক্ষ্য করে। খ্যাচ করে ছুরি কাঁথার শব্দ হতেই গগন বিদারী চিৎকার দিয়ে উঠল সে। সাথে সাথেই সজাগ হলো আরও সকলে, কিন্তু ততক্ষণেই অনেক দেরি হয়ে গেছে।
অতর্কিতিতে ঝাঁপিয়ে পড়া অদৃশ্য পরাশক্তি নিমেষে শেষ করে দিল তাদের। এদিকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সম্রাট মহাপাত্র বুঝতেও পারল না সমন পৌঁছে গেছে তার সম্মুখে। শ্রাবণী দ্রুত পায়ে ছুটতে লাগলো জঙ্গলের দিকে। চারিদিক থেকে ধোঁয়ার আগুন, জ্বলন্ত গাছপালা দেখে ভয়ে গলা শুকিয়ে এলো। শ্রাবণী নিজের চিন্তা বাদ দিয়ে ছুটল জঙ্গলের ভেতর। তখনই ওকে পাশ কাটিয়ে বড় বড় হেডলাইট জ্বালিয়ে সাইরেন বাজাতে বাজাতে ছুটে গেল বেশ কয়েকটা গাড়ি। শ্রাবণীর গলা শুকিয়ে এলো চিন্তায়। মনটা সেই কখন থেকে ডাক ডাকছে, কিছু হয়ে যায়নি তো মানুষটার? কপালে জমা চিন্তার সেতো জলটুকু মুছে শ্রাবণী আশেপাশে নজর বোলাতে লাগলো। অভিকে দেখতে না পেয়ে সকলের চোখ বাঁচিয়ে ঢুকে গেল আরও গভীরে। শেষ পর্যন্ত দুজন মুখোমুখি দাঁড়িয়ে। এসিপি অভিজ্ঞান বস বনাম সম্রাট মহাপাত্র। একজনের হাতে ধারালো ছুরি, অপরজনের হাতে লোডেড পিস্তল। একজনের চোখে ধ্বংসের নেশা, অপরজনের চোখে মৃত্যুর ভয়। এ যেন মুখোমুখি শুভ শক্তি আর অশুভ শক্তি উভয়ের যুদ্ধ। এখন দেখার কে কাকে পরাজয়ের স্বাদ আস্বাদন করায়। এসপি অভিজ্ঞান বস, তোর মতো কত বড় বড় অফিসার এলো আর গেল, তুই আমার কি ছিড়বি বে? ইঁদুর বাদর নয়তো নেড়িকুত্তা দেখেছিস, হয়তো বাঘ দেখিসনি। তোর ভাগ্য কি ভালো দেখ, আজই দেখবি। বলে এক জোরদার লাথি বসালো সম্রাটের হাতে। চোখের পলকে ডান হাতে ছুরিটা গাঁথল সম্রাটের বুকে, বাম হাতটা গেঁথে গেল গলার নরম ত্বকে। সাথে সাথে ফিনকি দিয়ে ছুটল রক্তের উষ্ণ স্রোত, ভাসালো মাটির বুক। ওদিকে পিস্তলের টিকারে আঙ্গুল চেপে থাকায় হঠাৎ আঘাতে ফায়ার হয়ে সেটা ছিটকে পড়ে গেল মাটিতে। সম্রাট কাটা মুরগির মতো দাপাতে দাপাতে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তার মিনিট কয়েক পর অভি খেয়াল করলো ওর বাম বুকের দিকটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে, দরদর করে ভিজে যাচ্ছে গায়ের শার্ট। অভি হাত সেখানে ছুঁয়ে চোখের সামনে আনতেই দেখতে পেল টকটকে লাল তাজা রক্ত। বুঝলো বেকায়দায় ফায়ার হওয়া গুলিটা শেষ পর্যন্ত তার বুকে ঢুকে গেছে। হঠাৎ মাথা ঘুরে উঠল অভির, আস্তে আস্তে ঢলে পড়ল মাটিতে। চোখ জোড়া শেষবারের মতো বন্ধ করার আগেই দেখতে পেল সেই 4 বছর আগের মতো এক অস্পষ্ট নারী অবয়। তবে আজ তার কণ্ঠে ছিল ভয়ানক আর্তনাদ। পরের দিন সকাল। আজ দোল পূর্ণিমা। সারা দেশ জুড়ে দোলের আনন্দে সকলে মেতে উঠল। তুফানগঞ্জ ডুবেছে মৃত্যুর হাহাকারে। আদিবাসী সাঁওতালদের ছেলেরা সম্রাট মহাপাত্রের দলে কাজ করত। তাদের অধিকাংশই আজ ঘরে ফিরেছে মৃত লাশ হয়ে। দুটো পয়সা লোভে বড় বড় বাপুদের হাতের পুতুল হয়ে কাজ করত এই সমস্ত যুবকেরা। আজ তাদের বর্ষসেরা পরব। কোথায় তারা আজ নাচবে, গাইবে, আনন্দে ভেসে বেড়াবে প্রিয় মানুষটার শনে, অথচ শুয়ে আছে নিথর প্রাণহীন শরীরে। সকাল হতে না হতেই তারক মহাপাত্রের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানের মৃত্যুর খবর শুনে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে সম্রাটের মা। সম্রাটের 2 দিদি তাকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। উঠানে একপাশে গুম ধরে বসে আছি উমা, তার মাঝে শোক কিংবা দুঃখের অভিব্যক্তি একেবারেই বিলীন। চন্দনের মতো ফর্সা মুখ, সুন্দরখানায় গভীর অরণ্যের নিস্তব্ধতা। যেন প্রস্তর খচিত মূর্তি বসে আছে আপন ভাস্কর্যে। তারক মহাপাত্র ঘরের মধ্যে দরজা আটকে রেখেছেন। ছেলে হারানোর শোক তাকে পাথর বানিয়ে দিয়েছে। আজ সবকিছু হারিয়ে নিঃস্ব রিক্ত সে। ক্ষমতা সন্তান সবকিছু হারিয়ে গেছে পাপের গহ্বরে। তারক মহাপাত্র স্বপ্ন কখনো ভাবতে পারি আজ তার এই পরিণতি হবে। ক্ষমতার দ্বন্দ্বে প্রতিবাদের মতো জয়ের অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে এভাবে হারিয়ে দেবে, সেটা ছিল তার কল্পনার অতীত। শ্রাবণী সেই ভোর রাতে ঘর থেকে বেরিয়ে যেতে তার কিছুক্ষণ পর শশী বেরিয়ে এলো। মেয়ের ঘরে দরজা খুলে ভেতর ঢুকতে শূন্য ঘর দেখে যা বোঝার বুঝে নিল। অতঃপর মনে মনে গুছিয়ে নিল তার পরবর্তী পদক্ষেপ। সকালে কুয়াশা সরিয়ে মেঘের কোল ঘেঁষে এক টুকরো সোনালি রোদ্দুর ঝলমল করছিল আকাশে। তারই পাশে চোখ রাঙিয়ে দাঁড়িয়েছিল পাষাণ কালো জলদ। বোধহয় ফাল্গুনের প্রথম কালবৈশাখীর পয়গাম নিয়ে এসেছে সে। সকাল থেকে দেশ জুড়ে সকলে মেতেছে পবিত্র আবির খেলায়। দোলের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে মদিনী। কোথাও বা চলছে চড়ুই ভাতির আয়োজন। খুশি আর আনন্দের হিল্লোলে ভেসে যাচ্ছে চারিদিক। নিস্তব্ধ নিথর আজ সমগ্র কুয়াখালী সহ গোটা তুফানগঞ্জ। ভয়ের আবহে সকলে ভুলেছে পবিত্র এই দিনটিকে। গতকাল রাতে গোটা অঞ্চল জুড়ে তাজা রক্তের হোলি খেলা হয়েছে।
মুড়িমুড়কির মতো হয়েছে বোমা বিস্ফোরণ। জঙ্গলের ভেতর থেকে এখনও বোমের আঘাতে জ্বলন্ত গাছগাছালি থেকে ধোঁয়া বের হচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে সরু কুণ্ডলি পাকিয়ে। সকাল হতে না হতেই গোটা ঘটনাস্থল জুড়ে লোকে লোকারণ্য। পুলিশের আর সাধারণ মানুষের ভিড়ে চারিদিকে ছয়লাভ অবস্থা। সেই সাথে চলছে নিউজ চ্যানেলগুলোতে লাইভ টেলিকাস্ট। তবে খুব সন্ত দর্পণে চেপে দেওয়া হলো অভির আর অমিতের গুলি লাগার খবর, যাতে আগেরবারের মতো হাসপাতালের চত্বরে জমায়েত না হয়। ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের নেতা তথা বর্তমান এমএলএ তারক মহাপাত্রের পুত্র তথা তুফানগঞ্জের ত্রাস বলে একদা পরিচিত সম্রাট মহাপাত্র গতকাল রাতে পুলিশের এনকাউন্টারে নিহত হলো। পুলিশি সূত্রে জানা গিয়েছে এই অভিযানে হতাহতের সংখ্যা প্রায় 20 জন, তবে বাস্তবে কতজন তার প্রকৃত হিসাব এখনও মেলেনি। এদিকে সরকারি মহাসদন থেকে আসা খবর অনুযায়ী শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের বয়স্ক নেতা তথা এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত দীর্ঘ 15 বছরের সাংসদ তারক মহাপাত্রকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করতে চলেছেন। সেই সাথে নিজ দায়িত্বে এই ঘটনার তদন্তের জন্য স্পেশাল টিম গঠন করে পাঠানোর কথাও তিনি চিন্তাভাবনায় আছেন। ক্যামেরায় সাদীপের সাথে তোতন সরকার, নিউজ 17 বাংলা। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। ভোর রাত থেকেই হাসপাতালের জরুরি বিভাগে দাপিয়ে বেড়াচ্ছে ডাক্তার আর নার্সের দল। একের পর এক গাড়ি ভর্তি করে আহত পুলিশদের আনা হচ্ছে। অমিতকে ভর্তি করা হয়েছে ভোর 4টে নাগাদ। তার ঘাড়ের মাংসপেশি ছুঁয়ে বেরিয়ে গেছে বুলেটখানা। বাপি ওটির সামনে দাঁড়িয়ে চিনতে ছটফট করছিল অভির জন্য। বহুবার ভেবেছিল ছুটে যাবে অভির কাছে। এই যুদ্ধক্ষেত্রে কেমন আছে ওর খ্যাপা বন্ধুটা কে জানে। ওদিকে অমিতের যে পরিমাণ ব্লাড লস হয়েছে, আবার তাকে ব্লাড ডোনেট করতে হলো। সব মিলিয়ে সে বেরোতেই পারল না হাসপাতাল থেকে। বাপি তখন সদ্য ব্লাড দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাবার জন্য বাইরে বেরিয়েছে। অমিত সুস্থ আছে, তাই আর বাধা নেই। ঠিক তখনই সাইরেন বাজিয়ে হাসপাতালের চত্বরে দুটো অ্যাম্বুলেন্স এসে ঢুকলো, দাঁড়ালো একদম ওর সামনে খানিকটা দূরে। মুহূর্তের মধ্যে হাসপাতালে নার্সের আর গার্ডে আসা পুলিশগুলোকে অ্যাম্বুলেন্সের দিকে ছুটে আসতে দেখে মনের মধ্যে কোডাক ডেকে উঠল বাপির। অতপর সেও ছুটল ওদের পিছু পিছু। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে স্ট্রেচারে করে অভির রক্তাক্ত অসার দেহখানা নামাতে দেখেই মাথা ঘুরে উঠল বাপি। সহসা বুক চিরে ফাটা আর্তনাদটা বেরিয়ে এলো কণ্ঠ চিরে। দৌড়ে ছুটে এসে দুহাতে জাপটে ধরল অভির শান্ত নিথর দেহ। উন্মাদের মতো চিৎকার করে বলে উঠল, অভি, এই অভি, ওঠ না ভাই আমার। তুই এভাবে কেন শুয়ে আছিস? আমার তোকে এভাবে দেখতে একটু ভালো লাগছে না। ওঠ না অভি। না, অভি উঠল না আর না প্রতি উত্তরে সাড়া দিল। বাপি অভিকে হারানোর ভয়ে পাগলের মতো প্রলাপ করে কাঁদতে লাগলো। বাপির প্রতিটা আর্তনাতে কেঁপে কেঁপে উঠল গোটা হাসপাতাল চত্বর। জল ভরে উঠল দায়িত্বপ্রাপ্ত নার্স থেকে পুলিশের চোখগুলো। বাপির বারংবার অভিনীতর শরীরটাকে নাড়িয়ে নাড়িয়ে জাগানোর চেষ্টা করে গেল, কিন্তু অভি উঠল না। বাপি আবারও ডুকরে কেঁদে উঠল। ওঠ না অভি। উপস্থিত ডাক্তার বাপির আকুলতা বুঝে ওকে শান্ত করতে পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রেখে বলল, স্যার ধৈর্য ধরুন প্লিজ। এই মুহূর্তে এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে বলুন তো? ঈশ্বর, তিনি তো মাথার উপরে আছেন। প্রার্থনা করুন যাতে তিনি আপনার বন্ধুকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। বাপি চোখ মুছে নিজের আবেগকে সামলালো। অতপর ডাক্তার নার্স ওয়ার্ড বয়ের সাহায্যে অভিকে নিয়ে ছুটল ওটিতে। ওদিকে ওটিতে ঢোকা মাত্রই লাল রঙের ছোট্ট বাতিটা ফট করে জ্বলে উঠল। সকলে জানল ধৈর্য ধরে অপেক্ষা করার বার্তা। দেখতে দেখতে প্রায় ঘন্টা দুয়েক পর ওটির দরজা খুলে বেরিয়ে এলো ডাক্তার, পেছন পেছন দুজন নার্স। অধীর আগ্রহে বাপি সহ অন্যান্য সকলে অপেক্ষা করছিল এসিপি স্যারের খবর জানার জন্য। ডাক্তার সকলের উদ্দেশ্যে বলে উঠল, চিন্তা করবেন না, এসপি স্যার বর্তমানে বিপদ সীমার বাইরে আছেন। আসলে বুলেটটা বুকের পাশ ঘেঁষে বেরিয়ে গেছে, তাই এ যাত্রায় তিনি রক্ষা পেয়েছেন। তেমন একটা ক্ষতি হয়নি তার, তবে অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে প্রচুর রেস্টে থাকতে হবে তাকে। আপাতত সেন্সলেস আছেন, আশা করছি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। প্রেম ভালোবাসা এমন এক অপার্থিব অনুভূতির নাম। হৃদয় নামক মন্য জমিনে একবার যদি তার সুপ্ত বীজ অঙ্কুরিত হয়ে যায়, আজন্ম আর তাকে উপড়ে ফেলা সম্ভব হয় না। এমনই এক দুর্লভ অনুভূতির সৃষ্টি হয়েছে শ্রাবণী নামের ওই অষ্টাদশীর কাঁচা মনে। কথাই বলে প্রেমে মরা জলে ডুবে না। শ্রাবণী নিজের অনুভূতির জালে
এমনভাবে ফেঁসে গেছে যেখান থেকে চাইলেও সে কিছুতেই বের হয়ে আসতে পারছে না। অভির রক্তে রঞ্জিত রক্তত্ব বসন এখনও তার অঙ্গে জড়ানো। ওই অবস্থায় হাসপাতালের বাইরে বসে আছে সে, হাঁটুর ভাঁজে তার থুতনি ঠেকিয়ে। অভির অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয়নি, তাই নিজেই বাসে করে চলে এসেছে। তখন থেকে তীর্থের কাকের মতো নিতর হয়ে অপেক্ষা করে যাচ্ছে একটা খবরের জন্য। জঙ্গলে পড়ে থাকা অভির ওই রক্তাক্ত অবস্থা যখনই মনে পড়ছে, বারবার মনটা অস্থির হয়ে উঠছে ভয়ে। শ্বাস প্রশ্বাস আটকে যাচ্ছে বুকের ভেতরে। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এলো। শ্রাবণী উৎভ্রান্তের মতো ছুটে দৌড়ে এলো তার কাছে, চোখে মুখে নিদারুণ অসহায়ত্ব নিয়ে ভাঙ্গা গলায় বলল, স্যার একটুখানি দাঁড়ান প্লিজ। অফিসার শ্রাবণীর কণ্ঠ শুনে পেছন ঘুরে দাঁড়ালো। দেখতে পেল এক রক্তাক্ত যুবতীকে। বুড়ুকুচকে তাকাতে শ্রাবণী অশ্রু টলমল দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার এসপি স্যার এখন কেমন আছেন? ওনার বুকে এখানে বাম পাশে গুলি লেগেছিল, ওটা বার করা হয়েছে? বলে নিজের বুকে ইশারা করে দেখালো। অফিসার শ্রাবণীর মুখখানা ভালো করে লক্ষ্য করতে মনে পড়ল এই মেয়েটাই সেই মেয়েটা যে কিনা জঙ্গলের ভেতর থেকে এসিপি স্যারের আহত হবার খবর নিয়ে ছুটে এসেছিল। তাই বেশ অবাক হয়ে তাকিয়ে রইল শ্রাবণীর মুখের দিকে। অতঃপর বলল, কি আপনি বাড়ি কোথায়? এভাবে বাইরে কারোর কাছে ইনফরমেশন লিক আউট করার পারমিশন আমাদের নেই। শ্রাবণী নিজের অনুভূতির জ্বর আর সামলে রাখতে পারল না, মুখে হাত চাপা দিয়ে হু হু করে কেঁদে উঠল। প্লিজ স্যার বলুন না, আমি শুধু উনি সুস্থ আছেন কিনা জেনেই চলে যাব। প্লিজ স্যার দয়া করে এটুকু অন্তত জানান। অফিসার শ্রাবণীর কান্নে ভেজা মুখখানা ভালো করে দেখে বলল, আগে নাম ঠিকানা বলুন, তারপর বলবো। শ্রাবণী ফটোফট চোখ মুছে নিজের নাম ঠিকানা ফোন নাম্বার বলল। অফিসার নিজের বুক পকেটে থাকা নোটবুকে সেগুলো লিখে বলল, আপনি চলে যান, খবর নেওয়া যাবে কি না জেনে তারপর আপনাকে আমি ফোন করে স্যারের খবর জানাবো, তার আগে নয়। শ্রাবণী মাথা নেড়ে সম্মতি জানিয়ে আরও কিছুক্ষণ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে রইল। তারপর সন্ধ্যার আধার ঘনিয়ে আসতে দেখে ভাঙ্গা মনে হাঁটা ধরল বাড়ির পথে। রাতের আধার একটু একটু করে বাড়ছিল, ধীরে ধীরে গ্রাস করছিল গোটা পৃথিবী। তদ্রূপ শশী ও ডুবেছিল আসন্ন ভবিষ্যতের অমোঘ চিন্তায়। সেই ভোর রাত থেকে সময় গড়াতে গড়াতে যখন সন্ধ্যা গড়িয়ে রাতে ঠেকল, মেয়ে বাড়িতে ঢুকলো, তখন শশীর রাগে শরীর জ্বলে যাচ্ছে, কিছুতেই ধৈর্য ধরে রাখতে পারছে না। অতিরিক্ত উষ্ণতায় ফুটন্ত জলের মতো ফুটছিল তার মস্তিষ্ক। এতক্ষণে সমস্ত নীরবতা ভেঙে দাঁতে দাঁত চেপে স্বামীর উদ্দেশ্যে বলল, বৃষ্টির বাবা, যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের জন্য পাত্র দেখা শুরু করো। শান্ত হও শশী, বিয়েটা সব সমস্যার সমাধান নয়। ও বাচ্চা, তাই আবেগটা বেশি। তবে আমরা যদি একটু কৌশলে চেষ্টা করি তাহলে ওরে আবেগ কমিয়ে আনতে পারি। তোমার কাছে এটা সাধারণ আবেগ বলে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে তোমার মেয়ে পাগল হয়ে গেছে। তুমি মেয়ের মায়ায় বুঝতে পারছো না। এরপর যদি কোনো অঘটন ঘটে যায়, বুঝতে পেরেছো কি হবে? তুমি কি অতীত ভুলে গেছো? শান্ত হও শশী, আমি তোমার সব কথা বুঝতে পারছি। আমি অতীত ভুলিনি, কিচ্ছু ভুলিনি। আমাকে 2 দিন সময় দাও। এই মুহূর্তে আমি ওকে কিছু বলো না। হ্যাঁ, আমি সুযোগ বুঝে নিজেই কথা বলবো ওর সাথে। প্রায় 2 দিন পর ঘড়িতে আনুমানিক 9টা বেজে 8 মিনিট। অভি ঘুম থেকে উঠেছে খানিকক্ষণ আগে। গতকাল ইমার্জেন্সি থেকে শিফট করা হয়েছে তাকে জেনারেল বেডে। এখন তার অবস্থা বেশ স্থিতিশীল। বাম পাশের বুক জুড়ে সাদা ব্যান্ডেজ করা, সেই হাতে স্যালাইনের ক্যালোনা লাগানো, ডান হাতটা ভাঁজ করে ঠেকানো কপালে। চুপ করে শুয়ে আছে সে। এমন সময় পায়ের শব্দ পেয়েই অভি ঘাড় ঘুরিয়ে দেখল বাপি এসেছে। জানিস আন্টি পরশু থেকে ফোন করে পাগল করে দিচ্ছে তোর খবর জানার জন্য। আমি মিথ্যে বলে বলে ক্লান্ত হয়ে গেলাম। অভি, হঠাৎ একটা মিষ্টি নারী কণ্ঠ কানে ভেসে আসতেই অভি সতর্ক দৃষ্টিতে দরজার দিকে তাকালো। দেখল সুমনা দাঁড়িয়ে আছে সামনে, চোখে তার অশ্রুতের ভিড়। অভি সুমনাকে দেখে খানিক মৃদু হাসতে সুমনা ছুটে এসে আশ্রয় পড়ল অভির বুকে। তারপর অভির গলা জড়িয়ে ধরে একদম বাচ্চাদের মতো হাম করে কাঁদতে শুরু করে দিল। আরে বাবা, এত কাঁদিস না, আমি এখনো মরে যাইনি বলে অভি তার পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে সুমনা অভির ডান হাতের মাংসপেশিতে দুম করে একটা কিল বসিয়ে দিল। বুক থেকে মুখখানা তুলে রক্তিম চোখে তাকে কর্কশ গলায় বলে উঠল, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। তুই আমাদের পেয়েছিসটা কি বলতো? এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল,
অথচ কাকপক্ষীকে পর্যন্ত খবর পেতে দিলি না। এই আমরা কি তোর ফ্যামিলি নই? অভি উঠে বসার চেষ্টা করতে বাপি তাড়াতাড়ি বেডটাকে সামান্য তুলে দিল। অভির চাদরটা গায়ে জড়াতে জড়াতে বলল, ইস সুমনা, তোকে এমন অসহায় মহিলা টাইপ লুকে কান্নাকাটি করতে দেখে একদমই ভালো লাগছে না রে, বিশ্বাস কর। তোকে তো আগের মতো ওই টম বয় লুকেই বেশি মানায়, একদম রাফ অ্যান্ড টাফ। অভির কথা শুনে আবারও খেপে গেল সুমনা। বুঝতে পারল ও শাড়ি পরে এসেছে দেখে অভি ওকে খেপাচ্ছে। দাঁত মুখ খিচিয়ে হাত তুলে মারতে গিয়েও থেমে গেল। এই শয়তান, আমি কি সারা জীবন ওই রকম টম বয় লুক নিয়েই থাকবো নাকি? বিয়ে হয়ে যায়নি আমার, মা হয়ে যায়নি আমি, এসেছেন উনি টম বয় লুক দেখতে। বাপি দুজনে খুনসুটি দেখছিল চুপচাপ পাশের সোফায় বসে। অভি প্রথমে সুমনার দিকে তাকালো, তারপর হেসে বাপির দিকে তাকিয়ে বলল, সত্যি রে ভাই, এ কথা মানতেই হবে, অমিতের কিন্তু ক্ষমতা আছে। কি বলিস? ভাবা যায় সুমনা দ্য ডন আমাদের ভোলা ভালা অমিতকে একসময় হকি স্টিক দিয়ে ভয় দেখিয়ে লাভ প্রপোজাল অ্যাকসেপ্ট করিয়েছিল, মনে আছে তোর? আমরা তো ভেবেই নিয়েছিলাম ছেলেটার লাইফ এবার হেল হতে চলেছে, কিন্তু আজ দেখ ডন সুমনা এখন সংসারই সুমনা হয়ে গেছে। জয়, অমিত বাবার জয়। বাপি জয়ের ধ্বনি দিতেই অভি আর সে একসাথে হো হো করে হেসে উঠল। তাই দেখে সুমনা রেগে মেগে অস্থির, চোখ মুখ কুচকে তাকিয়ে বলল, হাস হাস, হাসবি তো। যখন তোরা আমার মতো প্রেমে পড়বি তখন আমিও দেখবো তোরা কি করিস। তোর কি মনে হয় আমরা এই বুড়ো বয়সে এসে প্রেমে পড়বো? পাগল মনে হয় তোরা আমাদের? বলে অভি ডান হাতটা মাথার তলায় দিয়ে হাসতে লাগলো। সুমনা রে, তোর তো দেখছি যত বয়স বাড়ছে ততই বুদ্ধি কমে যাচ্ছে। হ্যাঁ রে সুমনা, তোর যে বুদ্ধি কম অমিত জানে। বলেই বাপি খ্যাক খ্যাক করে হেসে ফেল। সুমনিদের খ্যাপানি আর সহ্য করতে পারল না। রাগের চোটে মাথার তারগুলো ছিঁড়ে গেল মুহূর্তে। ঝট করে দুই হাত মুঠো পাকি বলতে শুরু করলো, আজ এই মুহূর্তে এই হাসপাতালের কেবিনে বসে তোদের দুটোকে আমি মন থেকে অভিশাপ দিলাম যেন খুব তাড়াতাড়ি তোরা প্রেমে পড়িস। না না, শুধু প্রেমে পড়লে হবে না, প্রেমে পড়ে দেওয়ানার হয়ে যাস। ছোঁয়াচে রোগের মতো ভয়ঙ্কর প্রেম রোগ তোদের পা থেকে মাথা পর্যন্ত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরুক। তোরাও সেই প্রেমিকাকে পাওয়ার জন্য যখন মরিয়া হয়ে উল্টো পাল্টা স্টেপ নিবি, তখন আমিও তোদের মতো হাততালি দিয়ে খিলখিল করে হাসবো। হা 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 হা। সুমনার অভিশাপ শুনে অভি আর বাপির অবস্থা হাসতে হাসতে নাজেহাল। বাপি তো হাসতে হাসতেই বলে ফেল, অং বং চং ঢং অম ফুট ফু। এটুকু বাদ দিলি কেন? শোন সুমনা, রাগ করিস না। আসলে তুই হলি এই মডার্ন যুগের মডিফাইড পাগল, বুঝলি? আজকাল শকুনের অভিশাপে গরু মরে না, সেখানে এক পাগলের অভিশাপে আমাদের প্রেম হবে, এটা অবিশ্বাস্য। তো তোরা দুটো জাস্ট অসহ্য, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বলে পেছন ঘুরে ধূপধাপ পা ফেলে যেমন এসেছিল ঠিক তেমনই বেরিয়ে গেল। ওদিকে সুমনের পিছনে মনের মতো লেগ পুল করে দুজনেই হাসতে থাকলো ঠক ঠক। কেবিনের দরজায় নখ হতেই বাপি দরজা খুলে দেখলো একজন পুলিশ এসে দাঁড়িয়েছে। অভি ভেতরে আসার পারমিশন দিতেই অফিসার ভেতরে ঢুকে কপালে হাত তুলে স্যালুট জানালো, বলল, স্যার আপনি চার্জশিটে যা যা লিখতে বলেছেন সব কিছু লেখা হয়ে গেছে। বলে হাতের মুঠোবন্দি ফাইলখানা এগিয়ে দিল অভির দিকে। অভি সেটা নিজের হাতে রেখে দিল। অফিসার সেলুট জানিয়ে ঘর থেকে বেরিয়ে যাবার সময় দরজার কাছে গিয়ে কিছু একটা মনে পড়তেই দাঁড়িয়ে পড়ল। পেছন ঘুরে বলল, স্যার একটা কথা বলার ছিল। কি কথা? ওদিকে কি নতুন কোনো ঝামেলা হয়েছে? না স্যার, এটা কেস রিলেট কিছু নয়, অন্য একটা বিষয়। কি বিষয়? স্যার ব্যাপারটা যদিও একটু গুড বাট আপনার সাথে রিলেট। নিজের নাম শুনতেই অভি চকিত চাহনি ছুঁড়ে তাকালো। অফিসার নিজের বুক পকেটে রাখা নোটবুকটা বার করে বলল, স্যার আপনাকে বলা হয়নি সেদিন ভোর রাতে আপনি যে গুলি লেগে আহত হয়েছেন সে খবর আমরা তখনও জানতাম না। আমরা অন্যদের রেস্কিউ করতে ব্যস্ত ছিলাম। তবে ওই সময় একটা মেয়ে জঙ্গলের ভিতর থেকে ছুটে এসে আপনার খবরটা জানিয়েছিল। আমরা তার কাছে খবর পেয়ে ছুটে যাই সেইখানে, তারপর আপনাকে উদ্ধার করি। স্যার সেই মেয়েটা সেদিন হাসপাতালের বাইরেও বসেছিল আপনার খবর শোনার জন্য, কান্নাও করেছিল ভীষণ, বাট পারমিশন ছিল না বলে তাকে আমি কিছুই জানাইনি। ইনফ্যাক্ট মেয়েটা কালও এসেছিল আপনার খবর নিতে। অফিসারের কথা শুনে অভির কপালে চিন্তার ভাঁজ পড়ল। স্মৃতিতে ভাসল সেদিন ঝাপসা চোখে দেখা মেয়েটার অস্পষ্ট অভয়। বাপি কথাটা শুনে নড়েচড়ে বসল। প্রবল উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করল, কে সেই মেয়ে? তার নাম ঠিকানা কিছু জানেন? ইয়েস স্যার,
আমি তার নাম, ঠিকানা, ফোন নম্বর সব কিছু নোট করে নিয়েছিলাম সেই দিন। নাম শ্রাবণী সরকার, বাবার নাম সুবোধ সরকার, বাড়ি। অফিসার একটা পর একটা লাইন পড়ে চলো, অথচ অভি আর বাপির কানে শ্রাবণী নামটা প্রবেশ করার পর থেকে একটা শব্দ পৌঁছালো না। অফিসার নিজের কথাটুকু শেষ হতেই স্যালুট জানিয়ে বেরিয়ে গেল। ওদিকে অভি যেন অসাড় হয়ে রইল নীরবতায়। কি বলবে, কি করবে, সহসা কিছুই ঠাহর করতে পারল না। কয়েক মুহূর্তের জন্য মাত্রা অতিরিক্ত শখ খেয়ে বাপি বিস্ময়োভিত কণ্ঠে বলে উঠল, শ্রাবণী, সিরিয়াসলি? দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় 1 সপ্তাহ। অভি আর অমিত দুজনেই বর্তমানে বেশ সুস্থ। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গোয়াখালী ফিরে এসেছে অভি। তবে অমিত ছুটি নিয়ে সুমনের সাথে ফিরে গেছে বাড়িতে। এসিপি স্যারের ফিরে আসার খবর শুনে বিকেলের দিকে সুবোধ দেখা করতে এলো সজলদের বাড়িতে। এখানে আসার ব্যাপারটা বুঝতে পেরে বাপি সুবোধকে আপ্যায়ন করে নিয়ে গেল নিজেদের ঘরে। অভি সুবোধকে চেয়ার এগিয়ে দিল বসতে। সুবোধ চেয়ারখানা টেনে বসতে বসতে বলল, স্যার, আমি একটা মারাত্মক সমস্যায় পড়ে আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। কি সমস্যা? স্যার, আসলে সমস্যাটা একটু ব্যক্তিগত। কথাটা শোনার সাথে সাথেই বাপি উঠে চলে গেল সেখান থেকে। সুবোধ সরকার একটা দীর্ঘশ্বাস ফেলে মুখটা কাচুমাচু করে ইতস্ততভাবে বলল, স্যার, অপরাধ মার্জনা করবেন। ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আমি নিরুপায়। যেহেতু আমি একজন বাবা, তাই আমার দিকটা ভেবেই উত্তর দেবেন। আমার মেয়ের সাথে কি আপনার প্রেম ঘটিত কোনো সম্পর্ক তৈরি হয়েছে? অভিজ সুবোধ সরকারকে দেখে তার আসার কারণ অনেকটাই আঁচ করতে পেরেছিল। তবে এই মুহূর্তে তার প্রশ্ন শুনে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল। প্রশ্নের জবাবটা তার মনে সাজানো ছিল। বিগত কয়েকটা দিন শ্রাবণী বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভেবেছে সে। অভি ভুরু কুচকে গলা ঝালো, অতঃপর খুব শান্ত ভাষায় বলতে শুরু করলো, আসলে সুবোধবাবুর বিষয়টা নিয়ে আমি নিজেও যথেষ্ট চিন্তিত। ইদানিং কিছুদিন ধরে শ্রাবণীর যে রকম উদ্ভট আচরণ আমি লক্ষ্য করেছি, তাতে এই ধরনের প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়। তবে শ্রাবণী ভীষণ ম্যাচিওর আর বুদ্ধিমতী একটা মেয়ে। আমি ওর কাছ থেকে এমন পাগলামি সত্যি আশা করিনি। সুবোধ সরকার অভির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন। সন্দেহ কাটাতেই বললেন, তাহলে বলছেন আমার মেয়ের সাথে আপনার ওই ধরনের কোনো সম্পর্ক নেই? প্রশ্নই ওঠে না। ও একটা বাচ্চা মেয়ে। ওকে হয়তো স্নেহ করেছি, দুঃসময়ে সাপোর্ট দিয়েছি, পাশে দাঁড়িয়ে ভরসা দিয়েছি, আর একেই ওর আবেগীবন প্রেম অথবা এর চেয়ে বেশি কিছু ভেবে নিয়েছে। স্যার, আমার অবুঝ মেয়েটা বড্ড বেশি আবেগ জমিয়ে ফেলেছে মনে। ওর এই পাগলামিগুলো দেখার পর থেকেই ওর মা আর আমার চিন্তার শেষ নেই। আপনি যদি আপনার মতো করে একটু বুঝিয়ে দিতেন ওকে, তাহলে খুব উপকার হতো। আসলে আমার মনে হয় বৃষ্টি যখনই আপনার কাছ থেকে ওর চিন্তার বিপরীতে নেতিবাচক উত্তর পাবে, প্রথমে একটু কষ্ট পেলেও পরে শুধরে যাবে। অভি সুবোধের ব্যাকুল হয়ে বলা কথাগুলো চুপ করে শুনে গেল, প্রত্যুত্তর করল না কোনো। সুবোধ সরকার ব্যাকুল চিত্তে হাত দুটো করজোড়ে অভির সামনে ধরে বড্ড বিনীত কণ্ঠে জানালো, স্যার প্লিজ না করবেন না দয়া করে, না হলে আমার মেয়েটা ভুলের জালে জড়িয়ে নিজেকে শেষ করে ফেলবে। আরে আরে করছেন কি? শান্ত হন প্লিজ। বলে অভি খপ করে সুবোধের হাত দু হাতের মুঠোয় চেপে ধরল, অভয় দিয়ে বলল, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি সুযোগ বুঝে ওকে বুঝিয়ে দেব। সুবোধ স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। তারপর নমস্কার জানিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। রাজনীতি এমন একটা অন্ধকূপ যেখানে শূন্যস্থান বলে কখনো কিছু হয় না। কেউ যদি স্থান ত্যাগ করে, তাহলে মুহূর্তের মধ্যে সেই স্থান দখল করতে ছুটে আসে অন্য কেউ। সম্রাট মহাপাত্রের কুকীর্তি আর হত্যার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে বিরোধী দলগুলোর নেতারাও চড়াও হয়ে গলা ফাটাচ্ছে। সংসদে এ নিয়ে তোলপাড় অবস্থা। মোড়ে মোড়ে চলছে মিটিং মিছিল, আকাশে বাতাসে ঝরে ঝরে পড়ছে আগুন ঝরা বক্তৃতা। এমএলএ তারক মহাপাত্রের পদত্যাগ ও অন্যায়কে প্রশ্রয় দেবার অপরাধে তাকে যথাযথ শাস্তিদানের মাং চেয়ে কয়েকদিন ধরে গোটা তুফানগঞ্জ জুড়ে চলছে দফায় দফায় বিরোধী দলের অবস্থান বিক্ষোভ সাথে অবরোধ অভিযান, যার দরুন চাপে পড়ে গত সিএমের তরফ থেকে বিশাল বিবৃতি জানিয়ে তারক মহাপাত্রকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে তাকে যথাযথ শাস্তিদানের আশ্বাস। আজ কুয়াখালীর বাজার সংলগ্ন বুড়িতলার মাঠে বিরোধী দল তরফ থেকে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। মাঠের মাঝখানে বানানো স্টেজে বসে আছে কিছু পরিচিত অপরিচিত মুখ। তার মধ্যে অন্যতম ছিল এসিপি অভিজ্ঞান বস। মাঠ পুরো থই থই করছে জনসমুদ্রে।
পরিতোষ সমাদর হলেন সেই আয়োজনের উদ্যোক্তা। তার সাথে 2 গুণধর ভাইও আছে সেখানকার তদারকিতে। পরিতোষ সমাদর দলের ছেলে পেলেদের দায়িত্ব সহকারে কাজগুলো দেখতে দিয়েছিলেন। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে উঠতেই রিসিভ করে ওপাশের কথাগুলো শুনে তড়িঘড়ি মাইকখানা হাতে তুলে নিলেন। সামনে বসা অধৈর্য জনগণের উদ্দেশ্যে বলতে আরম্ভ করলেন। আমার প্রিয় কোয়াখালী নিবাসী, আমরা প্রত্যেকে জানি আজ প্রায় দীর্ঘ 15 বছর ধরে আমরা কিভাবে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। আজ থেকে 77 বছর আগে আমাদের দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতার সুখ থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিল ওই তারক মহাপাত্র আর সম্রাট মহাপাত্র। আজ এই পরাশক্তির ধ্বংস হয়েছে শুভশক্তির হাত ধরে। সেই শুভশক্তির আহ্বায়ক হলেন আমাদের সকলের শ্রদ্ধেয় এমপি অভিজাত বোস স্যার মহাশয়। তাকে আমাদের সকলের তরফ থেকে হৃদয়জোড়া আন্তরিক ধন্যবাদ জানাই। আশীর্বাদ করি তিনি যেন সুস্থ থাকেন, সবল থাকেন, আর এভাবেই যেন অকুতভয় হয়ে পরাশক্তিকে সমূলে উৎখাত করতে থাকেন। বলে থামলেন। ভুরি ভুরি হাততালির ফেটে পড়ল চারিদিক। স্টেজে বসা অভি বেশ বিরক্ত হলেও নমস্কার করে সকালের অভিনন্দন গ্রহণ করছিল। পরিতোষ সমাদর আবার বলতে আরম্ভ করলেন। আজকের এই সুন্দর সমাবেশে সকলকে সাক্ষী রেখে এমপি অভিজাত বোস স্যারকে সম্মাননা তুলে দেবেন আমাদের আজকের প্রধান অতিথি শ্রীমান জয়দেব চৌধুরী। ইনি হলেন সেই মহান ব্যক্তিত্ব যিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছেন মানুষের নামে। মানুষের সেবা করতে গিয়ে কখনো সংসার নামক বন্ধনে নিজেকে জড়াননি। নিজের সমস্ত অর্থ সম্পদ অবলীলায় বিলিয়ে দিয়েছেন নিপীড়িত নারী আর অনাথ শিশুদের সেবায়। আমি চাই তার মতো একজন মহৎ ব্যক্তিত্বকে আমাদের কোয়াখালীবাসীরা হাততালি দিয়ে স্বাগত জানাক। আবারও মুহুমুহু হাততালিতে ফেটে পড়ল চারিদিক। হাজারো মানুষের অভিবাদন গ্রহণ করে স্টেজের বাম পাশের সিঁড়ি বেয়ে উঠে এলো এক স্নিগ্ধ পুরুষ, যার গাল ভর্তি কাঁচা পাকা চাপদাড়ি, কপালে লাল চন্দনের তিলক, গায়ে শুভ্র বস্তু, তার উপর কালো কোটি জন্য, পায়ে চামড়ার বেল্ট জন্য জুতা, ডান হাতে দামি ঘড়ি আর বাম হাতে সোনার ব্রেসলেট। বিকেলে মোড়া আলোয় ঝলমল করছিল তার বয়স মুখবই। চোখে মুখে নির্মল হাসি ঝুলিয়ে দারুণ ব্যক্তিত্বের অধিকারী সুদর্শন মানুষটা স্টেজে উঠে এলো। তাকে স্বাগত জানতে করমর্দন করল সকলে। পরিতোষ সমাদর গলায় পুষ্পের মালা দিয়ে তাকে বরণ করে নিল। অতঃপর তার হাতে ফুলের স্তবক তুলে দিয়ে বলে ইশারা করতেই জয়দেব চৌধুরী অভির দিকে সেটা বাড়িয়ে সম্মাননা তুলে দিল। অভি হালকা হেসে সেটা গ্রহণ করে নিল। এরপর চলল ঘন্টা 2 সময় ধরে একের পর এক রাজনৈতিক পর্যালোচনা। জয়দেব চৌধুরী মাইক হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে দারুণ বক্তব্য রাখলেন। কথায় কথায় জানালেন তিনি আগামীতে এই এলাকার নতুন এমএলএ পদপ্রার্থী হতে চলেছেন। তাকে যদি সবাই সমর্থন করে তাহলে তিনি এলাকার উন্নয়নে ভরে দেবেন। সকলের জীবন ভরে উঠবে সুখ আর শান্তিতে। এভাবে মিটিংয়ের পরিসমাপ্তি ঘটিয়ে বিদায় নিয়েছিল সকলে। রাত তখন প্রায় 9:30 কি 10টা হবে। রাতের অন্ধকার গাঢ় হয়ে আসতেই পার্টি অফিস থেকে রওনা হয়েছিল জয়দেব চৌধুরীর 4 চাকার গাড়িখানা। মিটিং শেষে দলের ছেলেদের নিয়ে বিশেষ বৈঠক ছিল তার। গাড়ির আধকাচা সড়কের উপর দিয়ে অন্ধকার মারিয়ে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। তখনই হঠাৎ সশব্দে ব্রেক কষল ড্রাইভার। ক্লান্তিতে মাথা হেলিয়ে সবেমাত্র চোখ দুটো বন্ধ করেছিল জয়দেব চৌধুরী। হঠাৎ ঝটকা খেয়ে হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। তাকিয়ে দেখল ড্রাইভার দাঁড়িয়ে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে বাইরে। তা দেখে জয়দেব চৌধুরী বাইরে বের হলো। গাড়ির হেডলাইটের চড় আলোয় দেখতে পেল একটা লোক সাইকেল উল্টো রাস্তায় পড়ে আছে আর ড্রাইভার তাকে টেনে তোলার চেষ্টা করছে। জয়দেব চৌধুরী বিরক্ত হলো, সামনে এগিয়ে এসে দাঁড়ালো। ততক্ষণে আশপাশ থেকে আরও কয়েকজন লোক ছুটে এসেছে। নিজেকে তাদের মাঝে আরও খানিক উদার প্রমাণ করতে নিজেও গিয়ে তাকে টেনে তোলো। আপনি ঠিক আছেন বলে আহত ব্যক্তির মুখের দিকে তাকাতে মুহূর্তেই মধ্যে কেমন যেন স্থবির হয়ে গেল বিস্ময়ে। সামনে দাঁড়ানো আহত ব্যক্তির অবস্থা বোধহয় একই রকম হলো। পরস্পরকে চিনতে পেরে সহসাই হাই ভোল্টেজের বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল উভয়ের শরীরে। উভয় পক্ষের ক্ষণিকের নীরবতার মাঝে জয়দেব চৌধুরী ঠোঁট ছড়িয়ে রহস্য হাসল। আহত ব্যক্তিটাকে এমনভাবে দুহাতের বন্ধনে জড়িয়ে ধরল যেন কতদিনের চেনা। হাসতে হাসতেই কানে কাছে মুখে ফিসফিসে বলে উঠল, কেমন আছো সুবোধ সরকার? জানো
এতগুলো বছর পর তোমাকে জীবিত দেখে আমি ভীষণ খুশি হয়েছি। জয়দেব চৌধুরীর কথা শুনে মুখখানা ভয়ে রক্তশূন্য হয়ে উঠল সুবোধ সরকারের। বাহুর ভাঁজে আটকে থাকা তার রোগা শরীরটা কেঁপে উঠল থরথর করে। বলহীন শরীরটাই কোনো মতে শক্তি সঞ্চার করে নিজেকে ছাড়িয়ে নিল সুবোধ সরকার। অতঃপর পাংশুটে চেহারায় এক পলক জয়দেব চৌধুরীর দিকে তাকিয়ে সাইকেলখানা নিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে চলে গেল সেখান থেকে। পায়ে পাওয়া সদ্য আঘাতখানাও ভুলে গেল আসন্ন বিপদের আশঙ্কায়। জয়দেব চৌধুরী সেদিকে তাকিয়ে আগুন ছড়া দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ব্যস্ত পায়ে ছুটে গাড়িতে উঠে সশব্দে দরজা লাগিয়ে দিল। ভেতরে ঢুকে মাথার চুলগুলো খামচে ধরে দাঁতে দাঁত চিপিয়ে ধরল। মনে মনে আওড়ালো, তোমাকে তো এভাবে আর ছাড়া যাবে না সুবোধ সরকার। আমার ভবিষ্যৎ মসৃণ করতে হলে প্রথমে তোমাকে সরাতে হবে, না হলে তো আমি বাঁচব না। পেলব দুটি শক্ত বাহুর আলিঙ্গনে আবদ্ধ এক অন্তবাস চর্ণ নারীদেহ ডান হাতটা পেঁচিয়ে রেখেছে নারীর নগ্ন উদরে, ঠিক যেন সাপের মতো করে। গাঢ় ভারী পুরশালী শ্বাসটা আশ্রে পড়ছে চকচকে ফর্সা গলার ললিত ভাঁজে। চোখের দৃষ্টিতে কামনা প্রবল উদ্গীরণ। অপর হাতের বিচরণ মেয়েটির দেহের ভাঁজে ভাঁজে। ওদিকে দুহাতের কারাগারে আবদ্ধ নারী দেহটা ভীষণ অসহায়, কাছে থরথর করে নিজের সর্বশক্তি দিয়ে দেওয়াল আঁকড়ে ঠেস দিয়ে দাঁড়ানো। লিপ্ত কাজে সম্ভ্রম বাঁচানোর এক তুচ্ছ প্রচেষ্টায় তৎক্ষণাৎ এক ভারী পুরশালী কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, ডু ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক উইথ মি, মাই লিটল কিডেন? আমাকে ছেড়ে দিন মিস্টার চৌধুরী, আমাকে যেতে দিন। আমার কোনো অ্যাপ্রুভাল লাগবে না, আর বিশ্বাস করুন আমি কাউকে কিচ্ছু বলবো না। হাতের বাঁধনটা আরও দৃঢ় করল সেই অমানুষ। ব্যথায় চোখ মুখ খিচে ধরল মেয়েটা। নরপিচাসটা তাতে ভীষণ মজা পেয়ে খিলখিল করে হাসল। তার সেই বিচ্ছি হাসির শব্দ তরঙ্গায়িত হলো হিমশীতল কক্ষের একোণ থেকে ওকোণ। ক্ষুধার্ত কুকুরের মতো লকলকে জিভখানা বার করে মেয়েটার লোভাতুর অঙ্কে বুলিয়ে দিয়ে বলল, তাই নাকি? কিন্তু আমি তো চাই তুমি সবাইকে বলো, চিৎকার করে বলো, জয়দেব চৌধুরী ইজ এ কিং বাস্টার্ড। হি ফাকড মি অল নাইট লং লাইক আ ভ্যাম্পায়ার। বলে শক্ত দাঁতে কামড় বসিয়ে দিল মেয়েটার নগ্ন ঘাড়ের ভাঁজে। মেয়েটা ব্যথায় কুকিয়ে আহ করে উঠল। জয়দেব চৌধুরী এতে যেন দ্বিগুণ আনন্দিত হলো। মেয়েটার অশ্রুসিক্ত ভর্ত মুখখানা যেন তাকে আরও উত্তেজিত করে দিল প্রবল আক্রোশে। সাথে সাথে মেয়েটাকে তুলে নিয়ে আশ্রে ফেলো বিছানায়। লোহার বেডের সাথে বাঁধা দড়িগুলো হাত বাড়িয়ে টেনে এনে বেঁধে ফেলো তার দুহাত। একটা শক্ত চাবুক ঘুরিয়ে ঘুরিয়ে আঘাত করতে শুরু করলো তার নরম দেহে। চাবুকের আঘাতে আঘাতে মেয়েটার সর্বাঙ্গ জুড়ে যখন রক্তিমতা ছড়িয়ে পড়েছে, চিৎকার করতে করতে মেয়েটার অবস্থান যখন নাজেহাল, শরীরের যন্ত্রণায় যখন জ্ঞান হারিয়ে ফেলার জোগান, ঠিক তখন গিয়ে শান্ত হলো জয়দেব চৌধুরী। তবে জেগে উঠল তার আরেক ভয়ঙ্কর পাশব সত্তা। মুখে ফুটে উঠল হাড় হিম করা বিভৎস শীতল হাসি। তার ঠিক কয়েক মুহূর্ত পার হলো অপেক্ষার। আচমকা পুনরায় গগন বিতারী আওয়াজ তুলে চিৎকার করে উঠল মেয়েটা। মুহূর্তের মাঝেই যৌনি পদ্মা ছিঁড়ে বয়ে গেল ভয়ঙ্কর গলগলে রক্তর স্রোত। তবে নরা পিশাচ তা দেখে মোটো থামল না, বরং প্রবল উন্মত্তায় মেতে উঠল রতি সুখভোগে। মেয়েটা যত চেঁচালো তত তার সুখভোগে এলো পরিতৃপ্ততা। আস্তে আস্তে একসময় সে চিৎকার ক্ষীণ হয়ে এলো, জ্ঞান হারালো যন্ত্রণায়। নিজের নারকীয় পাশব প্রবৃত্তি সম্পূর্ণ শেষে জ্ঞানহীন দুর্বল দেহটাকে ছুঁড়ে ফেলল জয়দেব চৌধুরী। সেই ধাক্কা খেয়ে গড়িয়ে গেল বিছানার অপর পাশে। মাথার চুলগুলো খামচে টেনে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল আরামদায়ক সোফায়। টি টেবিলে রাখা ইউ শেপের ওয়াইন গ্লাসে ঢালা তলটুকু গলগদ্ধকন করে তৃপ্তির ঝাঁঝালো ঢেকুর তুলো। অতঃপর পাশে রাখা মোবাইলের হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনটা অন করলো। সাথে সাথে মোবাইলের গোটা স্ক্রিন জুড়ে ভেসে উঠল একটা বার্তা, সুবোধ সরকারের ফ্যামিলি কিছু ছবি, সাথে বাড়ির ঠিকানা। জয়দেব চৌধুরী ছবিতে ক্লিক করতেই প্রথমে ভাসল সুবোধার শশীর ছবি। স্ক্রিন হোয়াটসঅ্যাপ করতেই পরবর্তী ছবিতে ভাসল শ্রাবণীর মুখ। জয়দেব চৌধুরী যেন মুহূর্তেই থমকে গেল।
নেশা ছুটে গেল শ্রাবণীর ওই সৌন্দর্য খচিত মায়ে ভরা অবৈখানা দেখে। তার মনে হলো যেন একটা আস্ত ফুটন্ত গোলাপ তার চোখের সামনে বসে আছে, যার সৌন্দর্য অঙ্গ ছলকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। নিজের অজান্তেই মুখ ফসকে বলে ফেল জয়দেব চৌধুরী, ওহ মাই গড, আই কান্ট বিলিভ ইন মাই আইজ। ঠোঁটের কোণে মুচকি এসে অনেকক্ষণ শ্রাবণীর ছবিটাকে তাড়িয়ে তাড়িয়ে দেখল। অতপর ব্যস্ত হাতে ফোনের কললক ঘেটে কাঙ্ক্ষিত নাম্বারখানা বার করে সেখানে ফোন লাগালো। কয়েক মুহূর্ত রিং হতে রিসিভ হলো ওপাশ থেকে। জয়দেব চৌধুরী তার নোংরা মস্তিষ্ক প্রসূত নোংরা পরিকল্পনাটা ভালোভাবে ভেবে নিয়ে বলল, মানিক? হ্যাঁ দাদা। দুটো লাশ ফেলতে হবে যে। হয়ে যাবে দাদা, আমাকে নাম ঠিকানা ছবি পাঠিয়ে দাও। হুম, তুই যেভাবে ভাবছিস সেভাবে নয় রে পাগলা, এটা মার্ডার নয়, অ্যাক্সিডেন্ট কেস বানাতে হবে। মানেটা হলো মার্ডারই হবে, অথচ সামনে থেকে দেখলে মনে হবে এটা একটা দুর্ঘটনা। বুঝেছি দাদা। খেয়াল রাখিস ওখানে একটা পাখি আছে, কিন্তু ভুল করলেও যেন পাখির গায়ে নখের আঁচড় না লাগে। ঠিক আছে দাদা। মানিকের সাথে কথা বলে মনটা শীতল হলো জয়দেব চৌধুরী। তবু আরেকবার সতর্ক করতে বলল, মানিক? হ্যাঁ দাদা। কাজটা যাতে ভীষণ স্মুথলি হয়ে যায় সেটা খেয়াল রাখার দায়িত্ব কিন্তু তোর। মনে রাখবি এক চুলও যেন ভুল না হয়, কারণ এটা এলাকার ভাবি সংসদ আমি, সো বি কেয়ারফুল। দাদা আপনি একদম নিশ্চিন্ত থাকেন, এতগুলো বছর ধরে আপনার কাজ করছি, কোনোদিন কোনো ভুল হয়েছে কি? তাই আমার উপর ভরসা রেখে নিশ্চিন্তে থাকেন। রাখছি। ওপাশ থেকে বেতার সংযোগ বিচ্ছিন্ন হতেই ঠোঁট ছড়িয়ে হেসে ফেল জয়দেব চৌধুরী। সহসা নিজের নগ্ন বুকে হাত ঘষে আকুলি বিকুলি চিত্তে বলে উঠল, সুবোধ সরকার, এবার তোমাকে কে বাঁচাবে বাছাধন? গোটা এক নিশি নির্ঘুম রাতটি যাপন করে চলেছে সুবোধ সরকার। ভয়ে আতঙ্কে অতিরিক্ত চিন্তায় পড়ে অস্বাভাবিক অস্বস্তি শুরু হয়েছে তার গোটা শরীর জুড়ে। মানসিক যাতনায় পাগল হয়ে বিছানায় এপাশ ওপাশ করছে সুবোধ সরকার। শশী ঘুমের মধ্যেও স্বামীর এই অস্বাভাবিক আচরণ ঠাউর করছে বেশ অনেকক্ষণ ধরে। শেষমেশ বিরক্ত হয়ে উঠে পড়ল সে, ঘরের বাতি জ্বালিয়ে পড়ল, কি ব্যাপার? সে কখন থেকে দেখছি শুধু এপাশ ওপাশ করছে। তখন থেকে কি হয়েছে তোমার বলো তো? রাতে বাড়ি ফেরার পর থেকেই দেখছি কেমন যেন অস্থির অস্থির লাগছে তোমাকে। সুবোধ সরকার শশীর কথায় খানিক চুপসে গেলেন। বুকটা ফাটলো তাকে অনেক কিছু জানানোর ইচ্ছায়, কিন্তু মুখ ফুটে কিছুই বের হলো না। অগত্যা অসত্যের এক দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো তার। অসহায় কণ্ঠে পরাজিত সৈনিকের নাই বলল, কি করব, ঘুম আসছে না, ভীষণ অস্থির লাগছে। শশী সুবোধের গায়ে মাথায় হাত দিয়ে পরীক্ষা করে দেখল জ্বর এসেছে কিনা। তারপর বলল, জ্বর তো নেই, আমার মনে হচ্ছে তোমার বোধহয় গরম লেগেছে। দাঁড়াও, আমি নারকেল তেলের কৌটোটা নিয়ে আসি, সামান্য একটু লাগিয়ে মাথায় তালুতে ম্যাসাজ করে দিচ্ছি, দেখবে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। বলে শশী বিছানা ছেড়ে উঠতে নিলে সুবোধ ফট করে তার হাতটা মুঠোয় আঁকড়ে ধরলেন। শশী হঠাৎ সুবোধকে এইভাবে হাত ধরতে দেখে খানিক চমকে উঠল। বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? সুবোধের চোখে মুখে উৎকণ্ঠা চড়ানো, হৃদয় জুড়ে আকুলতার ঢেউ, অথচ মুখে যেন রাগ কাটতে কষ্ট হচ্ছে তার। কিছুতেই কথাগুলো গলা দিয়ে বেরোচ্ছে না তার। তবুও সুবোধ চেষ্টা করলেন মনে আনাচে কানাচে ছড়িয়ে থাকা সবটুকু বল সঞ্চয় করে ডেকে উঠলেন, শশী। শশীর বুকের ভেতরটা হঠাৎ করে ছলাৎ করে উঠল সুবোধের সেই করুণ ডাকে। হাড় পাঁজরের মাঝে আটকে রাখা হৃদযন্ত্রের গতিবেগ সহসা বেড়ে হলো অস্থির। ছুটন্ত ঘোড়ার মধ্যেও ছুটে চলল শিরায় উপশিরায় সবেগে। শশী বুঝল সুবোধের নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নয়তো সে কখনোই এমন অস্থির হয় না। সুবোধের অস্থিরতা দূর করতে একটা হাত আনমনে স্বামীর বুকের উপর রাখল সে। সুবোধ যেন সেই লহমায় ঝাঁকুনি দিয়ে চমকে উঠল। রিক্ত বুক ভরসায় একখণ্ড কিনারা পেয়ে দিশেহারা আর্থপথিকের ন্যায় খপ করে শশীর হাতটা দৃঢ়তার সাথে আঁকড়ে ধরল নিজের সাথে। তড়িৎ শোয়া থেকে উঠে বসে চলো চোখে তাকিয়ে বলল, শশী, আমার না খুব ভয় করছে। শশী চমকালো, সাথে ভরকালো বিস্ময়ের তোপে।
সুবোধের এই ভীতরূপ তার জীবনে প্রথম দেখা, না দ্বিতীয়বার দেখা। এর আগে সে গত 19 বছর আগে দেখেছিল। মনে মনে সেই ঘটনা রোমান্তর করে নিজ ভয়ে শিউরে উঠল শশী, কিন্তু চেহারায় সেটা প্রকাশ না করে বলল, এই কি হয়েছে তোমার? কেন এত ভয় পাচ্ছ? আমাকে খুলে বলো। সে তখন থেকে জিজ্ঞেস করছে, অথচ ভয়ে গুটিয়ে থাকছো, অথচ কিছুই বলছো না। সুবোধ যেন তবু অনড় হয়ে বসে রইল, মুখ ফুটে কিচ্ছুটি বলল না। শশী সুবোধের মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি গো, বলো না কি হয়েছে তোমার? আরে বাবা, না বললে বুঝবো কি করে তুমি কি নিয়ে ভয় পেয়েছো? সুবোধ শশীর মুখের দিকে তাকালো, দেখল সে অধীর আগ্রহে তার দিকে চেয়ে আছে। আতঙ্কে পাংশুপর্ণ মুখবিবরে আলতো করে হাত বুলিয়ে ঘামটুকু মুছে নিল। অতঃপর বড়ই সঙ্গীন কণ্ঠস্বরে বলেন, শশী, আমাদের সবকিছু শেষ হয়ে যেতে চলেছে। এতগুলো দিন যে শয়তানের নজর থেকে নিজেদের লুকিয়ে রেখেছিলাম, আজ বাড়ি ফেরার পথে তার সাথেই মুখোমুখি দেখা হয়েছে জানো। কার সাথে? সাধন চৌধুরীর ছেলে জয়ের সাথে। জয়ের নাম শোনা মাত্রই ভয়ে সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল শশীর। রন্ধে রন্ধে দাপিয়ে বেড়ালো আতঙ্কের শীতল স্রোত। একে একে মনে পড়ল এক নিরীহ অষ্টদোষী রক্তাক্ত অবয়। তার সেই শেষবারের মতো নিজের সন্তানকে বুকে জড়িয়ে চুমু খাওয়া, তারপর পৃথিবীর মায়া ত্যাগ করে মহাশূন্যে বিলীন হয়ে যাও। শশী আতঙ্কে চোখ বুজে নিল। সুবোধ সরকার আবারও বলেন, তুমি জানো আমাদের তুফানগঞ্জের এমএলএ এর নতুন পদপ্রার্থীকে? জয়দেব চৌধুরী। কি বলে শশী আবারও চাপা উৎকণ্ঠায় মুখে আঁচল চেপে ধরল। চোখে মুখে রক্ত সরে গিয়ে তার অবস্থা পাংশুবর্ণ ধারণ করল। সুবোধ চোখের কোণে জমা জলটুকু মুছে নিয়ে বলল, ও আমাকে হুমকি দিয়েছে, আমাকেও বাঁচতে দেবে না। শশী, বিশ্বাস করো, আমি মরতে একটুও ভয় পাচ্ছি না। আমার যত ভয় বৃষ্টিকে নিয়ে। ওই শয়তানটা যদি একবার জানতে পারে ও আমার মেয়ে, তাহলে বুঝতে পারছো ও কি করবে। যে কাজটাও 19 বছর আগে করতে পারেনি, সেই কাজটাও এখন করবে। আমার মেয়েটাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে ওই জানোয়ারটা। এই মুহূর্তে তার ঠিক কী করণীয় কিছুতেই মাথায় আসছে না। তাছাড়া তাদের এমন সামর্থ্যও নেই যে নিজেদের জীবন রক্ষা করতে পারবে। সুবোধ শশীকে কান্নায় ভেঙে পড়তে দেখে বলল, শশী, চলো আমরা পালিয়ে যাই। আমরা এই বাড়ি, এই গ্রাম, এই রাজ্য সব কিছু ছেড়ে কোথাও চলে যাব, যেখানে গেলেও শয়তানটা আমাদের আর খুঁজে পাবে না। সেখানে আমি আর তুমি মিলে কাজ করব আর মেয়েটাকে পড়াবো, বুঝেছো? তারপর ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারলেই শান্তি। এরপর যদি ওই শয়তানটা আমাদের মেরেও ফেলে, তাতেও আক্ষেপ থাকবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কাল তো বৃষ্টির রেজাল্ট দেবে, ওটা হাতে পেলেই আমরা পরশু রওনা দেবো, কেমন? ততক্ষণে হাতে যা সময় পাচ্ছি তাতে কিছু জিনিসও গুছিয়ে নেই, কি বলো? সুবোধ আর শশী পালিয়ে যাওয়ার নীলচোখ সাজিয়ে আবারও পিঠ ঠেকালো বিছানায়। চিন্তায় ধরে আসা চোখে ভাসল এক অচেনা শহরের কোলাহলযুক্ত প্রতিচ্ছবি, যেখানে হাজার হাজার মানুষের ভিড়ে তার হারিয়ে যাচ্ছে, যেখানে কখনো কোনো জয়দেব চৌধুরী তাদের খুঁজে পাবে না। দিবাকরের সোনালি আলোয় উদ্ভাসিত হয়ে প্রভাতের আগমন ঘটল। পাখালির কিচিরমিচির কলরবে মুখরিত হলো প্রকৃতি। প্রতিদিনের মতো আজও সদ্য স্নান সেরে ঘর থেকে বেরোলো শ্রাবণী। গন্তব্য পাহাড়ি মায়ের মন্দির। যদিও আজকের প্রার্থনা নিজের তরে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে একটা হলো উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষার রেজাল্টে তাকে পরবর্তী পড়াশোনা ও চাকরি বাকরির ক্ষেত্রে ব্যাপক সহায়তা করবে। অতঃপর মনের আয়েশ মিটিয়ে পুজো দিয়ে ফিরে এলো বাড়িতে। উঠোনে দাঁড়াতেই দেখল মা পুরনো লোহার ট্রাঙ্কখানা বার করে ঝাড়াঝাড়ি করছে। আজকাল শশী শ্রাবণীর সাথে কথা বলে না। সেই যে হাসপাতাল থেকে ফিরে আসার পর মায়ের সাথে তার শেষ কথা হয়েছিল। শ্রাবণী মায়ের নীরবতা একদম সহ্য করতে পারে না। মুখটা অস্বাভাবিকভাবে জ্বলে যায়। অপরাধ বোধে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় তার মন। অথচ মায়ের সামনে দাঁড়িয়ে সে মুখ ফুটে কিছুই বলতে পারে না, বোঝাতে পারে না, মা গো, আমি তোমার সব কথা বুঝি, কিন্তু ভাগ্যের হাতে আমি যে বন্দী। স্বামীর বিপদ দেখে নিজেকে যে কিছুতেই সামলাতে পারলাম না, আমাকে ক্ষমা করো মা। শ্রাবণী যখন আপন চিন্তায় আচ্ছন্ন, ঠিক তখনই শশীর নজর গেল তার দিকে। বিগত কয়েকদিনের স্মৃতি ভুলে তৎক্ষণাৎ ডাক দিল, বৃষ্টি। মায়ের ডাক, আহা, এ যেন সুধা মিত। শ্রাবণী মনে হলো একটা বিশালাকার পাথর, না পাথর নয়,
একটা গোটা পাহাড় তার বুক থেকে খসে পড়ল। শ্রাবণী যেন সেই ক্ষণে ক্ষণে শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গেল, যেন মুহূর্তটুকু চেটে পুটে শুষে নেওয়ার প্রচেষ্টায়। ঠিক তখনই শশী আবারও ডেকে উঠল। কিরে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। শ্রাবণীর চোখে জল, মুখে স্বচ্ছ হাসি ফুটিয়ে তড়িৎ ছুটে এলো মায়ের কাছে। শশী ব্যস্ত হাতে কাজ সারতে সারতে বলল, তোর রেজাল্ট কখন দেবে? অনলাইনে তো সকাল 10টার আগেই পাবলিশড হয়ে যাওয়ার কথা, তবে স্কুল থেকে সম্ভবত আজ বিকেলে দেবে। ঠিক আছে, আজ বিকেলে স্কুলে গিয়ে কি কি কাগজ আনতে হবে সব কিছু গিয়ে গুছিয়ে নিয়ে আসবে, আর দ্বিতীয়বার যেন যাওয়া না লাগে। বলে ট্রাঙ্কখানা নিয়ে ঘরে ঢুকে গেল। ওদিকে শ্রাবণী মায়ের কথায় খানিক অবাক হলো, তবে বেশি গায়ে মাখল না। তার মা সহজ হয়ে তার সাথে কথা বলছে, এতে সেই মহা খুশি। আর কিছুর দরকার নেই। ঘড়ির কাঁটা বেলা 12টার। ঘর বেরোতে না বেরোতে চারিদিকে হইচই, সারা পড়েই একাকার। সবাই নিজেদের রেজাল্ট দেখার জন্য অধীর অপেক্ষায় বসে আছে। কেউ কেউ খুশিতে আত্মহারা হয়ে ভেসে যাচ্ছে, আবার কারো কারো চোখে বিফলতার অশ্রু। শ্রাবণী তখন মুঠোফোনে রেজাল্ট খোঁজায় অস্থির। রাজ্য জুড়ে সকল ছাত্রছাত্রীরা একসাথে রেজাল্ট সার্চিং করার কারণে ওয়েবসাইট হুট করে ডাউন হয়ে গেছে, কিছুতেই লিঙ্ক খুলছে না। ঠিক তখনই স্কুল থেকে হেড ম্যাডামের কল ঢুকলো শ্রাবণীর ফোনে। শ্রাবণী ভয়ে ভয়ে রিসিভ করতে ম্যাম ওপাশ থেকে হই হই করে বললেন, শ্রাবণী, তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাই তোমার এই অভাবনীয় সাফল্যের জন্যে। শ্রাবণী ম্যাডামের কথায় যেন মুখ বনে গেল। সাপ হলো? কিসের সাপ হলো? সে তো এখনও নিজের রেজাল্টখানা চোখেই দেখতে পারল না। ম্যাডাম ওপাশ থেকে আবারও বললেন, কি হলো, বুঝতে পারোনি আমার কথা, তাই না? ওরে মেয়ে, তুমি গোটা তুফানগঞ্জের মধ্যে সেরা নম্বর পেয়ে রেকর্ড রেজাল্ট করেছ। আমাদের ললিতা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের নাম রাজ্যের প্রথম 20টা স্কুলের নামের তালিকার মধ্যে এনে দিয়েছ। এত বড় সাফল্য আজ পর্যন্ত কেউ ধরে আনেনি। নিজের সাফল্যের শ্রাবণী এবার বুঝল। নিজের সাফল্যের কথা শোনা মাত্রই চোখ ফেটে গড়িয়ে পড়ল আনন্দ অশ্রু। কান্না ভেজা সুললিত কণ্ঠে পড়ল, ম্যাডাম, আপনি ঠিক বলেছেন তো, মানে আপনার দেখায় কোনো ভুল টুল? আরে না রে মেয়ে, স্কুলে কিছুক্ষণ আগেই রেজাল্ট ঢুকেছে, দেওয়ালে চার্টও টাঙানো হয়ে গেছে। তুমি যত দ্রুত সম্ভব স্কুলে চলে এসো, আমরা সবাই তোমাকে অভিনন্দন জানাতে চাই। শ্রাবণী আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে গিয়ে মাকে সুখবরটা জানালো। শশী খুশির চোটে মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, আমার মেয়েটা অনেক অনেক বড় হোক, আমি যেন দেখে যেতে পারি আমার মেয়েটা অনেক বড় একজন মানুষ হয়েছে। শ্রাবণী মায়ের গালে চুমু খেয়ে এক ছুট লাগালো বাইরে। দৌড়ে যেতে যেতে বলল, মা, আমি স্কুল থেকে একেবারে বাবার কাছে যাব, তুমি কিন্তু বাবাকে আগে থেকে কিছু বলবে না, ঠিক আছে? শশী মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। শুধুমাত্র আজকের রাতটুকুই তারা এই গ্রামের বাসিন্দা। কাল সকালে সূর্য ওঠার আগে তারা হারিয়ে যাবে অজানায়। হাজারো সোনালি স্বপ্ন দেখা অজস্র চোখজোড়া আজ খুশির জোয়ারে ভাসছে। গোটা স্কুল প্রাঙ্গণ জুড়ে হৈহুল্লোড়ে মেতেছে সকলে। স্কুলের প্রায় 95% মেয়েরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সে কি যে সে কথা! তাই তো কীর্তি ছাত্রীদের নিয়ে শিক্ষকরা সকলে মিলে মত্ত হয়েছেন সেই খুশি উদযাপন করতে। যারা কীর্তি হয়েছে তাদের মধ্যে অন্যতম শ্রাবণী, তার সাথে আরও কয়েকটা মেয়ে বসে। তাদের সকলকে হেড ম্যাডাম তার অফিসে বসিয়েছেন। সেখানে বসে এলাকার সব গণ্যমান্য ব্যক্তিবর্গ। এত বড় কৃতিত্ব আজ পর্যন্ত এত দূর অঞ্চলের কেউ করে দেখাতে পারেনি। স্কুলের মধ্যেই আয়োজন করা হয়েছে এক ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠানের। সেখানে বিরোধী দলের সদস্য পরিতোষ সমাদ্দার, এলাকার গ্রাম উন্নয়ন অধিদপ্তর থেকে আসা অফিসার, তুফানগঞ্জ ব্লক সভাপতি এবং আরও অনেকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সুবোধ সরকার সহ অন্যান্য বাবা মায়েরা মেয়েদের সাফল্যের চলে চোখে বসেছিলেন সংবর্ধনা কক্ষের এক পাশে। শ্রাবণী বসেছিল সামনের অতিথিদের আসনে। তুফানগঞ্জ গ্রাম উন্নয়ন অধিদপ্তর অফিসার শ্রাবণী অন্যান্য ছাত্রীদের সাফল্যের উদ্দেশ্যে একটা লম্বা বক্তব্য পেশ করে ফুলের তোড়া সহ প্রশংসাপত্র তুলে দিলেন তার হাতে। সুবোধ সরকার ও অন্যান্য বাবা মায়েদেরকে জানালেন অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে কৃতি সন্তানের বাবা মা হওয়ার অভিনন্দন।
ব্লক সভাপতি শ্রাবণীর হাতে বেশ কিছু অর্থ সম্বলিত চেক তুলে দিলেন, যাতে এই আর্থিক অনুদানটুকু তার ভবিষ্যতে শিক্ষায় সে কাজে লাগাতে পারে। স্কুলের তরফ থেকেও আর্থিক অনুদান দেওয়া হলো পুরস্কার হিসাবে। সব অনুষ্ঠান সম্পন্ন হতে হতে প্রায় বিকেল গড়িয়ে গেল। শ্রাবণী আর সুবোধ সরকার বাড়ির পথে রওনা দিয়েছে, হাতে বেশ কয়েক প্যাকেট মিষ্টি। শ্রাবণী 2 প্যাকেট মিষ্টির হাতে রেখে বাকিটা বাবার কাছে দিয়ে বলল, বাবা তুমি বাড়ি যাও, আমি একটু মিত্তির ভিলায় যাব। রেখা আন্টি ফোন করেছিল, আমি ওনাদের একটু মিষ্টিমুখ করিয়ে আসছি। সুবোধ সরকার আচ্ছা বলে বাড়ির পথে হাঁটা দিল। শত আনন্দের মাঝেও তার মনে প্রাণে প্রকার বিষাদ ছিয়ে, কারণ আগামীকাল ভোরের আলো ফোটার আগেই তারা এই গ্রাম এই এলাকা ছেড়ে অজানায় হারিয়ে যাবেন। তাই মেয়েকে আজ আর বারণ করলেন না কোনো কিছুতে। আজকে দিনটাই তো শেষ, তারপর সব কিছু মিথ্যা হয়ে যাবে। থাক না হয় মেয়েটা মনের মাঝে একটু আধটু আবেগ অপূর্ণ স্বপ্ন হয়ে। বাবাকে বাড়ির পথে রওনা হতে দেখে শ্রাবণী আড়ালে মুচকি হাসলো। অতপর রওনা হলো মিত্তির ভিলার উদ্দেশ্যে। আকাশের মুখ আজ দুপুর থেকেই প্রচণ্ড ভার হয়ে আছে। অবশ্য বিগত কয়েকদিন ধরেই এই অবস্থা চলছে। বাতাসের উষ্ণতাও বেড়েছে কয়েক গুণ। শ্রাবণী নাকের ডগায় জমা ঘামটুকু মুছে কলিং বেলটা চাপলো। কিছুক্ষণ পর মিসেস রেখা দরজা খুলে শ্রাবণীকে দেখে একগাল হেসে সাদরে ঘর এনে সোফাতে বসালেন। শ্রাবণী তাকে দেখে প্রণাম জানিয়ে মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে দিল। আরে আরে থাক থাক, ওমা মিষ্টি আনতে গেলে কেন আবার? মিষ্টি তো আমাদের খাওয়ানো উচিত। এত ভালো রেজাল্ট করেছো ভাবলি মন ভরে যাচ্ছে। সব আপনাদের আশীর্বাদ আন্টি। নিচে হইচই শুনে সূর্য ছুটে এলো। ও ম্যাম তুমি নাকি ফার্স্ট হয়েছো? জানো আমি না খুব খুশি হয়েছি। কাল আমি স্কুলে গিয়ে সবাইকে বলবো আমার ম্যাম চ্যাম্পিয়ন। তাই? ঠিক আছে বলো। এখানে এদিকে এসো তো দেখি তুমি হোমওয়ার্ক কতটা করেছো। বৃষ্টি আজ না হয় থাক, আজ তোমার আনন্দের দিন, এখন আনন্দ করো, যা পড়ানোর কাল পড়িয়ে দিও। ঠিক আছে আন্টি। বলতে সূর্য হই হই করে শ্রাবণীকে টেনে নিয়ে গেল দোতলায়। আকাশ ততক্ষণে গাঢ় মেঘে ঢাকা পড়েছে। ঘন নীল রঙের মেঘের চাদরে ঢেকে গেছে আকাশে ঈশান কোণ। গগন জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে মেঘের গগন বিদারী ডাক। মনে হচ্ছে এখনই এই মুহূর্তে প্রবল ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাবে পৃথিবী। সূর্য শ্রাবণীকে টানতে টানতে দোতলার খোলা বারান্দায় নিয়ে যেতে সেখানে বাপির সাথে দেখা হয়ে গেল। সে শুকনো জামাকাপড় তুলতে এসেছিল এখানে। শ্রাবণীকে দেখে মিষ্টি এসে অভিবাদন জানিয়ে বলল, কংগ্রেচুলেশন শ্রাবণী, তোমার এই অসাধারণ কৃতিত্বের জন্য। থ্যাংক ইউ স্যার। এই মুহূর্তে তেমন কিছুই ভাবিনি, আগে কলেজে ভর্তি হই, তারপর বাকি ভাবনা ভাববো বলে শ্রাবণী খানিক দম ধরে থেকে বলল, স্যার বলছিলাম কি অভিজ্ঞান স্যার আছেন না? মানে আসলে আমি একটু মিষ্টি নিয়ে এসেছিলাম আর কি। শ্রাবণী আনন্দ মুখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকালো। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে অভির গমগমে কণ্ঠের ডাক ভেসে এলো, বাপি। শ্রাবণী মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল একটা শ্যাওলা রঙের টি শার্ট আর কালো রঙের ট্রাউজার পরে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে শ্যামলা সুটাম দেহি মানুষটা। শ্রাবণী পলক্ষীন দৃষ্টিতে অভিকে দেখে গেল। কি তার চোখ মুখের পরিভাষা, কি টান টান তার মেরুদণ্ড, কি অসামান্য ব্যক্তিত্ব তার আচরণে, কি অনবদ্য অবিশ্লেষিত তার দৈহিক গঠন। শ্রাবণী ব্যহা চোখের বেলাজ দৃষ্টি গেল অভির দৃঢ় বুকার হাতের শক্ত মাংস পেশিতে। টি শার্টখানা যেখানে বড় কষ্টে আটকে রয়েছে, যেন আরেকটু চাপ বলে নিজের অস্তিত্ব হারিয়ে ছিঁড়ে ফেটে যাবে। আহ, কি নয়নাভিরাম সৌন্দর্য! ঠিক যেন ধ্রুপদ যুগের গ্রিক ভাস্কর্য। দাম্ভিকতার ছোঁয়া দেহের প্রতিটি ভাঁজে। অভি আরও 2 পা হেঁটে সামনে এগিয়ে এলো। শ্রাবণীর চোখের দিকে এক পলক তাকিয়ে বাপিকে বলে উঠল, তুই তুর্যকে নিয়ে ভেতরে যা, আমি শ্রাবণীর সাথে দেখা করে আসছি। বাপি ব্যাপারটা বুঝে সূর্যকে নিয়ে ভেতরে চলে গেল। অভি শ্রাবণীকে দেখে বারান্দার দিকে যেতে যেতে বলল, শ্রাবণী এদিকে এসো। শ্রাবণী গুটি গুটি পায়ে এগিয়ে গেল অভির পিছু পিছু। ততক্ষণে বাতাসের দাপট বেড়ে গেছে। হুড়ঘুড় করে আশ্রে পড়ছে গাছগাছালি। চারিদিক ঢাকা পড়েছে ধুলোর আস্তরে। ঠিক তখনই হুট করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। আশপাশ ছেয়ে গেল ঘুটঘুটে অন্ধকারে।
শুধু রয়ে গেল ঝড়ো বাতাসের সাথে বিদ্যুতের ঝলকানি আর মেঘের কানফাটা গগন বিদারী হুঙ্কারের আওয়াজ। অভি শ্রাবণীকে দেখে ওর দিকে ঘুরে দাঁড়ালো, এক পা হেঁটে এগিয়ে নিজেদের মধ্যে দূরত্ব কমালো। শ্রাবণীর চোখের দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তোমার বয়স কত শ্রাবণী? আচমকা অভির এমন প্রশ্নে সহসা খেই হারালো শ্রাবণী। বাতাসের দাপটে উঠতে থাকা ওড়নাখানা টেনে ধরে মিনমিন করে বলল, 18 বছর 4 মাস 7 দিন। আমার বয়স কত জানো? শ্রাবণী জবাব দিল না, তবে প্রশ্নটা শুনে বিস্ময়ে স্থবির হয়ে গেল। 28 বছর 8 মাস 22 দিন। এবার আসি শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তোমার কোয়ালিফিকেশনস মাত্র হায়ার সেকেন্ডারি, আর আমার মাস্টার গ্র্যাজুয়েট এবং সেই সাথে অল ইন্ডিয়া ইউপিএসসি কোয়ালিফাইড আইপিএস অফিসার। তো কোন দিক থেকে তুমি আমার যোগ্য সেটা এই মুহূর্তে ডিসক্রাইব করো। অভির কথাগুলো শেষ হতে ভয়ানক কর্কর শব্দে মেঘ ডেকে উঠল। সেই শব্দ শুনে শ্রাবণী মনে হলো বাইরে কোথাও নয়, ওর মনের অন্দরেই কোথাও বজ্রপাত হয়েছে। সাথে সাথে হাত থেকে থপ করে মিষ্টির প্যাকেটখানা নিচে পড়ে গেল। অভি শ্রাবণীর চোখের দিকে আরও কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, বিগত কয়েকদিন ধরে হাসপাতালে গিয়ে যে ধরনের পাগলামিগুলো করে চলেছ, তাতে তোমার কি মনে হয় এসব করে আমাকে তুমি পটিয়ে ফেলতে পারবে কি? তাই তো? শোনো মেয়ে, এসব সস্তা ট্রিক্স দেখিয়ে আর যাকেই বশ করো না কেন, এই অভিজ্ঞান বোসকে অন্তত পারবে না। কথাটা শুনে এত লজ্জা পেল যে অপমানে শ্বাস প্রশ্বাস আটকে এলো শ্রাবণীর। মুহূর্ত ব্যয়ে লজ্জার আবেদন শ্রাবণী দুচোখ ফেটে অশ্রু গড়ল অযোধ্যারে। এদিকে ঝড়ের সাথে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছে আজ শ্রাবণী কষ্ট সইতে না পেরে প্রকৃতিও কাঁদছে, দাপাচ্ছে যন্ত্রণায়। অভির করা অপমানের আঘাতটা এতটাই বেশি ছিল যে শ্রাবণীর শরীরের বল হারিয়ে টলে দুপা পিছিয়ে গিয়ে বারান্দার গ্রিল ধরে নিজেকে সামলে নিল। শ্রাবণীর এমন অবস্থা দেখে ভীষণ খারাপ লাগলো অভির, কিন্তু সেও নিরুপায়। মেয়েটার মনে জমা আবেগগুলোকে এই মুহূর্তে মুছে না দিলে সারা জীবন কষ্ট পাবে, নয়তো আরও পাগলামি করতে থাকবে। তাই এবার উৎকণ্ঠা খানিক নরম করে বলল, লুক শ্রাবণী, I must say you are a very sharp girl. বাট শার্পনেসটা এসব বাজে কাজে নয়, বরং পড়াশোনায় লাগাও। ভবিষ্যতে অনেক অনেক এগিয়ে যেতে পারবে। তোমার রেজাল্টের জন্য অনেক অনেক